আমি অনন্যা ঘোষ, সেলমাবাদ সরোজিনী বিদ্যানিকেতনের রসায়ন বিভাগের শিক্ষিকা। গত ক্লাসে আমরা ক্লাস 12 এর কঠিন পদার্থ নিয়ে আলোচনা করছিলাম। সেখানে ইউনিট সেল সম্পর্কে জেনেছিলাম এবং আজকে আমরা সম্পূর্ণ দুটো নতুন টার্ম সন্নিবেশ ভগ্নাংশ এবং সন্নিবেশ দক্ষতা নিয়ে আলোচনা করব। তো সন্নিবেশ ভগ্নাংশ বা যাকে ইংরেজিতে বলা হয় প্যাকিং ফ্র্যাকশন। কি সেই প্যাকিং ফ্র্যাকশন? এই যে লিখেছি সন্নিবেশ ভগ্নাংশ। সন্নিবেশ ভগ্নাংশ কি না, যখন গত ক্লাসে আমরা ইউনিট সেল নিয়ে আলোচনা করছিলাম বা একক কোষ নিয়ে আলোচনা করছিলাম, সেই একক কোষের মধ্যে অনেকগুলো কণা থাকে এবং তারা একটা নির্দিষ্ট বিভিন্ন শেপের হয়ে থাকে, কিউবিক শেপের হয়ে থাকে, বিভিন্ন ধরনের শেপের হয়ে থাকে। তো এই একটা ইউনিট সেলের মধ্যে যে কণাগুলো থাকে, সেই কণা ওই ইউনিট সেলের যতটা পরিমাণ আয়তন দখল করে থাকে বা ওই ইউনিট সেলের যতটা পরিমাণ ভগ্নাংশ দখল করে থাকে, সেই পরিমাণটাকেই আমরা বলি সন্নিবেশ ভগ্নাংশ। এবং এই যে সন্নিবেশ ভগ্নাংশটা ক্যালকুলেট করা সম্ভব হবে, এই সন্নিবেশ ভগ্নাংশ ক্যালকুলেট করে তাকে যদি আমরা শতকরা হিসেবে নির্ণয় করে ফেলি, তখনই আমরা পেয়ে যাব সন্নিবেশ দক্ষতা। সন্নিবেশ ভগ্নাংশ এবং সন্নিবেশ দক্ষতা। তো এখন আমরা বেশ কিছু ইউনিট সেলের সন্নিবেশ ভগ্নাংশ এবং সন্নিবেশ দক্ষতার সম্পর্কে জানব। যেমন আমাদের হাতে আদি কিউবিক কোষ রয়েছে, আমাদের হাতে দেহকেন্দ্রিক কিউবিক কোষ রয়েছে, আমাদের কাছে পৃষ্ঠকেন্দ্রিক কিউবিক কোষ রয়েছে। তো আমরা এই তিন ধরনের কিউবিক কোষের প্যাকিং ফ্র্যাকশন এবং প্যাকিং এফিসিয়েন্সি এখন ক্যালকুলেট করব। এখন আমরা সাধারণ কিউবিক একক কোষে চলে আসবো। সাধারণ কিউবিক একক কোষের ক্ষেত্রে তার সন্নিবেশ ভগ্নাংশ এবং সন্নিবেশ দক্ষতা কি হবে সেটা ক্যালকুলেট করব। তো এখানে আমরা একটা ছবি এঁকেছি। এই ছবিটা হচ্ছে সাধারণ কিউবিক একক কোষের। যেরকম আমরা লাস্ট ভিডিওতে বলেছিলাম যে সাধারণ কিউবিক একক কোষের এই যে প্রত্যেকটা কর্নার থাকবে, এই প্রত্যেকটা কর্নারে একটা করে পরমাণু থাকবে বা একটা করে কণা থাকবে প্রত্যেকটা কর্নারে। সেরকমই একটা আঁকার চেষ্টা করেছি এখানে, যদিও সাইজটা অ্যাপ্রোপ্রিয়েট হয়নি, তাও মোটামুটি আমরা আন্দাজ করতে পারছি। তাহলে এখানে এই যে গোলকগুলো রয়েছে, সেই গোলকগুলোর ব্যাসার্ধ ধরে নিচ্ছি আর। এই যে গোলকটা রয়েছে, প্রত্যেকটা গোলকের ব্যাসার্ধ ধরে নিচ্ছি আর। এই যে এইখান থেকে এই যে ডিস্টেন্সটা, এই ডিস্টেন্সটাকে আমরা বলছি প্রান্তীয় দৈর্ঘ্য। ঠিক এই পরিমাণ ডিস্টেন্সটা বা এই পরিমাণ ডিস্টেন্সটা যে কোনো দিক থেকে আমরা ধরতে পারি, এই পরিমাণ যে ডিস্টেন্সটা, সেই পরিমাণ ডিস্টেন্সটাকে অর্থাৎ এই পরিমাণ ডিস্টেন্সটাকে আমরা ধরে নিচ্ছি এ। প্রান্তীয় দৈর্ঘ্য এ এবং মাঝখানের যে গোলকগুলো রয়েছে তার ব্যাসার্ধ হচ্ছে আর। এই যে ছবিটা আমরা এঁকেছি বা যে ছবিটা আমরা দেখতে পাচ্ছি, সেই ছবিটা থেকে আমরা কি বুঝতে পারছি যে গোলকগুলো এরা কিন্তু খুব কম্প্যাক্ট অবস্থায় মানে পাশাপাশি লেগে রয়েছে। তাহলে এই ছবিটা অনুযায়ী আমরা বলতেই পারি যে এ সমান 2r, অর্থাৎ প্রান্তীয় দৈর্ঘ্য সমান দুটো ইন্ডিভিজুয়াল গোলকের বা দুটো ইন্ডিভিজুয়াল কণার ব্যাসার্ধের যোগফলই হচ্ছে প্রান্তীয় দৈর্ঘ্য। অর্থাৎ আমরা বলতেই পারি a = 2r। আবার আমরা গত ভিডিওতে দেখেছিলাম যে এই সাধারণ কিউবিক একক কোষে মোট কতগুলো কণা থাকে না, আমরা দেখেছিলাম সাধারণ কিউবিক একক কোষে মোট কণার সংখ্যা হচ্ছে টোটাল 8টা কণা থেকে প্রত্যেকটার কন্ট্রিবিউশন 18 টুয়ার্ডস আ পার্টিকুলার। এই কিউবিক একক কোষের জন্য প্রত্যেকের কন্ট্রিবিউশন হচ্ছে 18 করে। তাহলে টোটাল কতগুলো কণা থাকে? একটাই কণা থাকে। তাহলে যেহেতু একটাই কণা রয়েছে, তাহলে আমরা ইমাজিন করতে পারি একটাই গোলক রয়েছে। তাহলে সেই একটা গোলকের আমরা কিন্তু আয়তনটা নির্ণয় করে ফেলবো। অর্থাৎ লিখবো আমরা জানি গোলকের আয়তন কত না, 4/3 পাই আর কিউব, এটা আমরা জানি। আচ্ছা, এই যে সাধারণ কিউবিক একক কোষটা এঁকেছি, এই সাধারণ কিউবিক একক কোষের একটা আয়তন রয়েছে। তাহলে এই সাধারণ কিউবিক একক কোষের আয়তন কত হবে? এই সাধারণ কিউবিক একক কোষের আয়তন হবে তার এই যে প্রান্তীয় দৈর্ঘ্য, সেই প্রান্তীয় দৈর্ঘ্যের কিউব বা a কিউব বলতে পারি। তাহলে আমরা কত পাচ্ছি না, a কিউব এর সমান কি জানলাম একটু আগে 2r। তাহলে আমরা লিখতেই পারি 2r এর কিউব
বা আরো ভালোভাবে লিখতে পারি 8r3। তাহলে এখন আমরা গোলকের আয়তন পেয়ে গেছি 4/3πr3। একটাই গোলকের আয়তন কনসিডার করছি। কেন একটাই গোলকের আয়তন কনসিডার করছি? কারণ আমরা জানি যে সাধারণ কিউবিক একক কোষে একটি মাত্র কণা থাকে। যেহেতু একটি মাত্র কণা থাকে, সেই একটি মাত্র কণাকে আমরা গোলক হিসেবে ইমাজিন করেছি এবং গোলকের আয়তন ধরে নিয়েছি 4/3πr3। এবং এই যে একক কোষটা, এই একক কোষটার কিন্তু একটা ইন্ডিভিজুয়াল আয়তন রয়েছে। সেই আয়তনটা হচ্ছে a3, অর্থাৎ তার প্রান্তীয় দৈর্ঘ্যের ঘনক। প্রান্তীয় দৈর্ঘ্যের ঘনক a3, আর আমরা এখানে পেয়ে গেছি a3 = 2r ছবি থেকে। তাই a3 এর জায়গায় 2r বসিয়ে আমরা পেয়ে যাচ্ছি 8r3। এবার আমাদের নির্ণয় করতে হবে কি, যেটা আমাদের মূল লক্ষ্য, যে প্যাকিং ফ্র্যাকশন বা সন্নিবেশ ভগ্নাংশ। কি করে বার করব? সন্নিবেশ ভগ্নাংশ বার করতে গেলে আমাদের যেটা বার করতে হবে, এই যে গোলকের আয়তন এবং একক কোষের আয়তন, এই দুটোকে ভাগ করে দিতে হবে। মানে গোলকের আয়তন ভাজিত একক কোষের আয়তন, গোলকের আয়তন ভাজিত একক কোষের আয়তন। অর্থাৎ এই সাধারণ কিউবিক একক কোষের ক্ষেত্রে সন্নিবেশ ভগ্নাংশ হবে 4/3πr3 ডিভাইডেড বাই 8r3। তাহলে এখানে কেটে গেল, তাহলে কি পড়ে থাকছে? 4/3π8 এখানে কেটে যাচ্ছে, কত থাকছে? 2 থাকছে। তাহলে আলটিমেটলি আমরা কত পাচ্ছি? π/6। এই π/6 কে যদি আমরা পয়েন্টে কনভার্ট করি, নিচে লিখছি, কত পাবো? 0.524। অর্থাৎ এই যে সাধারণ কিউবিক একক কোষ, তার সন্নিবেশ ভগ্নাংশের মান কত? 0.524। নেক্সট আমরা চলে আসবো, যেহেতু এখানে জায়গা নেই আমরা মুছে ফেলছি এখানটা। নেক্সট আমরা কিসে চলে আসবো? না সন্নিবেশ দক্ষতা। সন্নিবেশ দক্ষতা কি? একটু আগে যখন ডেফিনেশন দিয়েছিলাম তখন বলেছিলাম যে সন্নিবেশ ভগ্নাংশটাকে যদি আমরা পার্সেন্টেজে কনভার্ট করি বা শতকরা হিসেবে নিই, তখন যেটা পড়ে থাকবে সেটাই, যখন যে মানটা পাবো সেটাই হবে সন্নিবেশ দক্ষতা। তাহলে সহজ কথায় আমরা পেয়েছিলাম 4/3πr3 বাই 8r3। এটাকে যদি আমরা শতকরা হিসেবে নিয়ে নিই, তাহলেই আমরা পেয়ে যাব এই ভ্যালুটা ইনটু 100, অর্থাৎ আলটিমেটলি আমরা পেয়ে যাব 52.4%। তাহলে সন্নিবেশ দক্ষতার মান কত সাধারণ কিউবিক একক কোষের ক্ষেত্রে? 52.4%। তাহলে এবার প্রশ্ন আসছে, তার মানে সহজ কথা আমরা বলতে পারি এই যে কিউবিক যে ইউনিট সাধারণ কিউবিক যে কোষটা রয়েছে, তার মধ্যে 52.4% অকুপাইড রয়েছে। 52.4% জায়গা দখল করে কণাগুলো রয়েছে। তাহলে বাকি অংশটা কি? বাকি অংশটা ফাঁকা। তাহলে ফাঁকা অংশের পরিমাণ কত? খুব সিম্পল, আমরা বার করতে পারবো। কি করে বার করবো? না 100 থেকে যদি 52.4 মাইনাস করে দিই, তাহলেই পেয়ে যাব বাকি যে ফাঁকা অংশটা রয়েছে তার মান। বোঝা গেছে? তাহলে মাইনাস করে দিই, তাহলে লিখতে পারি যে শূন্য স্থানের পরিমাণ মাইনাস 52.4। তাহলে কত পাচ্ছি আমরা? এখানে আমরা পেয়ে যাব 0.6, আর এদিকে আসবে 47, তাই তো? তাহলে এতটা পরিমাণ জায়গা ফাঁকা রয়েছে, আর 52.4% জায়গা দখল করে রয়েছে এই কণাগুলো। আর ফাঁকা স্থান কতটা রয়েছে? না 47.6% এরিয়া ফাঁকা রয়েছে ওই সাধারণ কিউবিক একক কোষটার মধ্যে। বোঝা গেছে? আচ্ছা, তাহলে এবার আমরা কি জানবো? এবার আমরা চলে আসবো, এই যে আমরা পেয়েছিলাম a = 2r, একটু আগেই লিখেছিলাম। তাহলে এখান থেকে আমরা এই যে গোলকটা, তার ব্যাসার্ধ জানতে পারছি r = a/2। তাহলে আমরা বলতেই পারি যে গোলকটা রয়েছে, যে গোলকগুলো এই সাধারণ
কিউবিক একক কোষের মধ্যে তৈরি করার জন্য ব্যবহার করা হয়েছে, তাদের ব্যাসার্ধ কত? তাদের ব্যাসার্ধ হচ্ছে এই যে প্রান্তীয় দৈর্ঘ্য, সেই প্রান্তীয় দৈর্ঘ্যের অর্ধেক। প্রান্তীয় দৈর্ঘ্যের অর্ধেক হচ্ছে তার ব্যাসার্ধ। এবং যদি নেক্সট আমাদের জানতে হয় যে খুব দুটো কাছাকাছি, অর্থাৎ যে দুটো কণা তাদের একদম কাছাকাছি অবস্থায় রয়েছে, অর্থাৎ নিকটতম দুটো কণার মধ্যবর্তী দূরত্ব কত? নিকটতম দুটো কণার মধ্যবর্তী দূরত্ব যদি আমরা ডি ধরি, তাহলে এখানে দেখতেই পাচ্ছি নিকটতম দুটো কণা, এই দুটো কণা, তাদের মধ্যবর্তী অর্থাৎ এর কেন্দ্র এবং এর কেন্দ্রের মধ্যে দূরত্ব কত? দ্যাট ইজ r প্লাস r ইজ ইকুয়াল টু 2r, অর্থাৎ দুটো মধ্যবর্তী কণার দূরত্ব হচ্ছে 2r, বা এটাকে ঘুরিয়ে আমরা বলতে পারি 2r ইজ ইকুয়াল টু a, কারণ প্রথমেই আমরা ধরে নিয়েছিলাম 2r ইজ ইকুয়াল টু a। তাহলে খুব কাছাকাছি যে দুটো কণা রয়েছে তাদের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে a। এবং এই যে গোলকগুলো রয়েছে, এই গোলকগুলোর প্রত্যেকটার ব্যাসার্ধ কত? না যে প্রাথমিক যে দৈর্ঘ্য বা প্রান্তীয় যে দৈর্ঘ্যটা ছিল তার হাফই হচ্ছে এই গোলকগুলোর ব্যাসার্ধ। তাহলে এইভাবে আমরা সাধারণ কিউবিক একক কোষের ক্ষেত্রে তার প্যাকিং ফ্র্যাকশন, প্যাকিং এফিসিয়েন্সি ক্যালকুলেট করতে পারি। নেক্সট আমরা চলে আসব দেহকেন্দ্রিক কিউবিক একক কোষে। এখানে দেহকেন্দ্রিক কিউবিক একক কোষের একটা ছবি বোঝানোর চেষ্টা করেছি। আমরা জানি যে দেহকেন্দ্রিক কিউবিক একক কোষে কণার সংখ্যা কটা? দেহকেন্দ্রিক কিউবিক একক কোষে কণার সংখ্যা হচ্ছে দুটো, কারণ এর মাঝখানে একটা কণা থাকে এবং এই যে 8টা কর্নারে 8টা কণা থাকে, প্রত্যেকের কন্ট্রিবিউশন 1/8 করে। তাহলে আলটিমেটলি আমরা পাচ্ছি কটা কণা? না দুটো কণা। তাহলে যদি দুটো কণা আমরা পাই, সেই ক্ষেত্রে এই যে গোলকগুলো কল্পনা করেছি, অর্থাৎ এই যে দুটো যে কণা পেয়েছি, দুটো কণার মোট আয়তন আমরা নির্ণয় করতে পারবো। তাহলে দুটো কণার আয়তন কত? না 2 × 4^3 পাই r কিউব। একটা কণার আয়তন যদি 4^3 পাই r কিউব হয়, যেহেতু দুটো কণা থাকে দেহকেন্দ্রিক কিউবিক কোষে, এটা আমরা অলরেডি লাস্ট ভিডিওতে ডিসকাস করেছি। এই দুটো কণার আয়তন কত হবে? 2 × 4^3 পাই r কিউব বা 8/3 পাই r কিউব, তাই তো? এবার দেখো এখানে ওই যে কণাগুলো আমরা ড্র করেছি, এই ছবিটায় আমরা দুটো ত্রিভুজ পেয়েছি, একটা এবং সবগুলোই সমকোণী ত্রিভুজ। প্রথম একটা ত্রিভুজ আমরা দেখতে পাচ্ছি কত কি? এ সি বি একটা সমকোণী ত্রিভুজ এবং এ সি ডি দুটো সমকোণী ত্রিভুজ। এবার এই যে আমরা এঁকেছি এ বি সি এবং এ সি ডি, এই যে দুটো সমকোণী ত্রিভুজ, এই দুটো সমকোণী ত্রিভুজের নিয়ে আমরা এখানে আলোচনা করব, বা আমাদের এই ক্যালকুলেশনের মধ্যে এই দুটো ত্রিভুজকে আমরা ইনক্লুড করব। তার আগে একটা কথা বলে রাখি, এই যে আমরা এ ডি একটা জিনিস দেখতে পাচ্ছি, এ ডি যে জিনিসটা আমরা দেখতে পাচ্ছি, এই এ ডির মধ্যে কি কি পাচ্ছি? দেখো এখানে এই যে কণাটা রয়েছে এর ব্যাসার্ধ r, এই যে পুরো বড় কণাটা রয়েছে এর টোটাল ব্যাসটা হচ্ছে 2r, এবং আবার এখানে যে কণাটা রয়েছে এর ব্যাসার্ধটাও কিন্তু r। তাহলে আলটিমেটলি এখানে r, দ্যাট ইজ 2r, এবং এখানে আমরা পাচ্ছি 2r। তাহলে এডি সমান আমরা বলতে পারি সেটার মান হচ্ছে কত? না 4r। এডি সমান 4r, এটা r, মাঝেরটা 2r, আবার এটা r। তাহলে সবগুলোকে যদি আমরা অ্যাড করে দিই, তাহলে এডি সমান আমরা পাচ্ছি 4r। ক্লিয়ার? নেক্সট এবারে আমরা যে সমকোণী ত্রিভুজটা পেয়েছি, ত্রিভুজ এ বি সি, দেখতে পাচ্ছি এই সমকোণী ত্রিভুজটা। এখান থেকে আমাদের এ সি এর ভ্যালুটা বার করতে হবে। তো পাইথাগোরাসের সূত্র আমরা সকলেই জানি, আমরা কাজে লাগিয়ে দেবো সেই সূত্র। তাহলে এ সি এর ভ্যালুটা বার করতে গেলে আমাদের কি বার করতে হবে? না এ বি স্কোয়ার প্লাস ফর্মুলা বসাতে হবে প্লাস বি সি স্কোয়ার। তাই এর ভ্যালুটা কত? এই ভ্যালুটা কত? এটাও এ, কারণ এটাও তো প্রান্তীয় দৈর্ঘ্য, এখানেও আমরা প্রান্তীয় দৈর্ঘ্যের মান এ ধরেছি, ব্যাসার্ধ r ধরেছি। তাহলে এটার প্রান্তীয় দৈর্ঘ্য হচ্ছে এ, তাহলে এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার, তাহলে √2a। তাহলে আমরা এসি এর ভ্যালু কত পাচ্ছি? না √2a। আবার একটা সমকোণী ত্রিভুজ পেয়েছি, দেখো নিচে দেখতে পাচ্ছ একটা সমকোণী ত্রিভুজ কি? না এসিডি, একটা সমকোণী ত্রিভুজ দেখতে পাচ্ছি। এই সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে যদি আমাদের এ ডি এর ভ্যালুটা বার করতে বলে, কি করে বার করব? সেম পাইথাগোরাসের সূত্র লাগাবো। কি সেই সূত্র? না এসি স্কোয়ার প্লাস ডিসি স্কোয়ার। তাহলে এসি এর ভ্যালুটা আমরা এক্ষুনি পেলাম, দেখো একটু আগেই ক্যালকুলেট করেছি। তাহলে 2a স্কোয়ার প্লাস ডিসি মানে এগেন এ স্কোয়ার, তাহলে আমরা পাচ্ছি √3
এ। এতটা ক্লিয়ার? তাহলে এখানে আমরা একটা এডির ভ্যালু পেয়েছি, এখানে আমরা একটা এডির ভ্যালু পেয়েছি। আশা করি এতটা পরিষ্কার। তাহলে নেক্সট আমরা কি করব, এই দুটো ভ্যালুকে সমান করে দেবো। দেখো এখান থেকে আমরা একটা এডির ভ্যালু পেয়েছি, এখান থেকে একটা এডির ভ্যালু পেয়েছি। আমরা দুটোকে সমান করতেই পারি, দুটোই যেহেতু এডি, তাহলে আমরা লিখতেই পারি 4r = √3a, তাই তো? তাহলে এখান থেকে আমরা এর ভ্যালু ক্যালকুলেট করতে পারি। এর সমান কি না 4r/√3। সিমিলারলি আমরা এই যে ইউনিট সেলটা ড্র করেছি, সেই ইউনিট সেলের একটা আয়তন থাকবে। তাহলে এখন আমরা একক কোষটার আয়তনটা নির্ণয় করব। একক কোষের আয়তন কত হবে? a³ অর্থাৎ 4r/√3 হোল কিউব। তাহলে কত পাচ্ছি? 64 r³/3√3, তাই তো? এতটা ক্লিয়ার? তাহলে এবার আমাদের বার করতে হবে কি না সন্নিবেশ ভগ্নাংশ। তাহলে সন্নিবেশ ভগ্নাংশ বার করতে গেলে কি করতে হবে না, এই যে আমরা ভ্যালুটা পেয়েছি দুটো কণার আয়তন ভাজিত একক কোষের আয়তন, যেরকম আগে করেছিলাম, তাহলে একই রকম ভাবে এখানেও করে দেবো। মুছে দিলাম এগুলো। তাহলে সন্নিবেশ ভগ্নাংশটা আমরা ক্যালকুলেট করছি। তাহলে আমরা প্রথমে কত পেয়েছিলাম? 8/3 পাই r³ ভাজিত 64 3√3 r³। তাহলে এটাকে যদি আমরা ক্যালকুলেট করি তাহলে আমরা পাবো 0.68। তাহলে যখন আমরা দেহকেন্দ্রিক কিউবিক সেল নিয়ে আলোচনা করছি তখন তার ক্ষেত্রে সন্নিবেশ ভগ্নাংশের ভ্যালুটা কত বেরোচ্ছে না 0.68। তাহলে সন্নিবেশ দক্ষতাও আমরা ক্যালকুলেট করতে পারবো খুব ইজিলি। সন্নিবেশ ভগ্নাংশকে যদি পার্সেন্টেজ নিয়ে নিই তাহলেই আমরা সন্নিবেশ দক্ষতা ক্যালকুলেট করতে পারবো। তাহলে সন্নিবেশ দক্ষতা কত হবে? into 100, তাহলে 0.68%। তাহলে দেহকেন্দ্রিক কিউবিক একক কোষের ক্ষেত্রে সন্নিবেশ দক্ষতার ভ্যালু বেরোচ্ছে 68%। মানে সহজ বাংলায় যদি বলি যে 68% জায়গা কিন্তু ওই ইউনিট সেলের মধ্যে অকুপাইড রয়েছে। কাদের দ্বারা? এই কণাগুলোর দ্বারা। তাহলে বাকি যে পোরশনটা রয়েছে সেটা ফাঁকা রয়েছে। তাহলে শূন্যস্থানের পরিমাণ কত না 100 থেকে যদি আমরা মাইনাস করে দিই, যেটা পড়ে থাকবে সেটাই হবে ওই দেহকেন্দ্রিক কিউবিক একক কোষের শূন্যস্থানের পরিমাণ। তাহলে শূন্যস্থানের পরিমাণ কত? 100 মাইনাস 68, তাহলে কত পড়ছে না 32%। তাহলে শূন্যস্থানের পরিমাণ দেহকেন্দ্রিক একক কোষে 32%। তাহলে নেক্সট আমরা এবার চলে আসবো এখানেই। দেখো আমরা পেয়েছিলাম কি না a সমান 4r/√3, এটা পেয়েছিলাম একটু আগে ক্যালকুলেশনের মধ্যে। বা আমরা এটাকে ঘুরিয়েও বলতে পারি r সমান কত না √3a/4, তাই তো? তাহলে এটা কি ছিল? এটা ছিল এই যে একক কোষগুলো এঁকেছি তার প্রান্তীয় দৈর্ঘ্য, আরটা কি না এই গোলকগুলোর ব্যাসার্ধ। তাহলে এখান থেকে আমরা বলতেই পারি ব্যাসার্ধ প্রান্তীয় এককের কত গুণ না √3/4 গুণ। ব্যাসার্ধ প্রান্তীয় এককের কত গুণ না √3/4 গুণ। ঠিক আছে? আর যদি বলতে চাই যে কাছাকাছি দুটো পরমাণু, অর্থাৎ এই দেহকেন্দ্রিক যে কিউবিক একক কোষ তার কোন দুটো পরমাণু সবচেয়ে কাছাকাছি রয়েছে বা দুটো খুব কাছাকাছি পরমাণুর মধ্যবর্তী দূরত্ব কত হবে, সেটাও ঠিক আগের মতনই d সমান আমরা কত পাচ্ছি 2r, তাই তো?
তাহলে এখানে আর এর ভ্যালুটা কত, 2 ইন্টু √3/4 a, এখানে কেটে গেল। তাহলে d সমান আমরা কত পাচ্ছি, √3/2a। তাহলে আমরা বলতে পারি যে খুব কাছাকাছি অর্থাৎ নিকটতম দুটো যে কণা তাদের মধ্যবর্তী দূরত্ব প্রান্তীয় দৈর্ঘ্যের 3√3/2। নেক্সট আমরা চলে আসছি পৃষ্ঠকেন্দ্রিক কিউবিক একক কোষ। এখানে পৃষ্ঠকেন্দ্রিক কিউবিক একক কোষের একটা ছবি এঁকেছি। তো পৃষ্ঠকেন্দ্রিক একক কোষে আমরা কিউবিক একক কোষে আমরা জানি, গত লাস্ট ভিডিওতেই আমরা জেনেছি যে কণার সংখ্যা হচ্ছে 4টে। এখানে কণার সংখ্যা হচ্ছে 4টে। তাহলে সেখানে আমরা মোট যে 4টে কণা পাচ্ছি, 4টি কণার বা 4টি গোলকের আয়তন নির্ণয় করতে পারি। কত হচ্ছে সেই আয়তন? একটার জন্য আয়তন যদি 4/3 পাই আর কিউব হয়, তাহলে ডেফিনেটলি 4টের জন্য 4 ইন্টু 4/3 পাই আর কিউব, তাহলে 16/3 পাই আর কিউব আমরা পাচ্ছি 4টে কণার আয়তন। নেক্সট এখানেও আমরা কি করেছি না, প্রান্তীয় দৈর্ঘ্যের মান a ধরেছি এবং প্রত্যেকটা যে গোলক রয়েছে তাদের ব্যাসার্ধ কিন্তু আগের গুলোর মতনই সেম r ধরেছি। তাহলে এখানে এই যে ছবিটা এঁকেছি সেখানে আমরা একটা AC অংশ বা AC দেখতে পাচ্ছি। তাহলে AC সমান আমরা কি বলতে পারি না, এর ভ্যালু r। এই ACটা কতগুলো গোলককে ক্রস করছে, 3টে গোলককে ক্রস করছে। এইটার ব্যাসার্ধ r, এটার ব্যাসার্ধ r এবং মাঝে 2r। তাহলে AC সমান 4r আমরা বলতেই পারি আগের মতো। নেক্সট এই যে সমকোণী ত্রিভুজটা আমরা দেখতে পাচ্ছি, যে সমকোণী ত্রিভুজ, কি পেয়েছি সেই সমকোণী ত্রিভুজ না, ABC একটা সমকোণী ত্রিভুজ আমরা দেখতে পাচ্ছি, বা এদিকে একটা সমকোণী ত্রিভুজ দেখতে পাচ্ছি ABC। তাহলে আমরা নিচ্ছি এই সমকোণী ত্রিভুজটা ABC। এই যে সমকোণী ত্রিভুজ ABC পেয়েছি, এই ABC থেকে আমরা আবার কিন্তু AC এর ভ্যালুটা ক্যালকুলেট করব। কিভাবে ক্যালকুলেট করব না, আগের মতনই সূত্র লাগাবো। কি সেই সূত্র না, AB স্কয়ার প্লাস BC স্কয়ার। তাহলে AB মানেও প্রান্তীয় দৈর্ঘ্য আর BC মানেও প্রান্তীয় দৈর্ঘ্য। তাহলে আমরা পেয়ে যাচ্ছি কি না, A স্কয়ার প্লাস A স্কয়ার সমান √3a। তাহলে AC আমরা এই ছবি থেকে পেয়েছি AC সমান 4r। আবার এখান থেকে ABC যে সমকোণী ত্রিভুজ সেখান থেকে ক্যালকুলেট করে AC এর ভ্যালু পাচ্ছি √2a। তাহলে আমরা এই দুটোকে ইকুয়াল করতেই পারি আগের মতনই। তাহলে এই দুটোকে আমরা ইকুয়াল করে দিচ্ছি, অর্থাৎ আমরা বলতে পারি যে √2a, এই দুটো সমীকরণ থেকে বলতেই পারি √2a = 4r। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি না, a = 4/√2r, তাই তো 4/√2r আমরা এখান থেকে পেয়ে যাচ্ছি। এবার আমাদের নেক্সট কাজ কি হবে না, এই যে পেয়েছি এটাও তো একটা একক কোষ, তাহলে একক কোষের আয়তন নির্ণয় করতে হবে। তাহলে একক কোষের আয়তন কি এখানে নির্ণয় করব, একক কোষের আয়তন a³ আগের গুলোর মতনই। তাহলে এখানেও আমরা পাচ্ছি কি না 4/√2 ইন্টু r এর কিউব। কত পাচ্ছি না 64 r³ আর 2√2। তাহলে এখানেও আমাদের যদি প্যাকিং, এটা একটু মুছে দিলাম, এখানেও যদি আমাদের প্যাকিং সন্নিবেশ ভগ্নাংশ নির্ণয় করতে হয়, তাহলে এখানেও আমরা কি পাচ্ছি, সন্নিবেশ ভগ্নাংশ সমান আগেরটা কত পেয়েছিলাম, মোট গোলকের আয়তন 16/3 পাই r³। আর এখন আমরা একক কোষের আয়তন কত পাচ্ছি না 64/2√2 r³। এই দুটোকে কাটাকাটি করে যদি আমরা ক্যালকুলেট করি তাহলে এর ভ্যালুটা পাবো 0.74। অর্থাৎ আমরা বলতে পারি পৃষ্ঠকেন্দ্রিক কিউবিক যে একক কোষ তার সন্নিবেশ ভগ্নাংশ বা প্যাকিং ফ্র্যাকশনের ভ্যালু হচ্ছে 0.74। তাহলে এখান থেকে আমরা প্যাকিং এফিসিয়েন্সি বা সন্নিবেশ দক্ষতারও নির্ণয় করতে পারবো। তাহলে সন্নিবেশ দক্ষতার ভ্যালু কি হবে, সন্নিবেশ দক্ষতা কত হবে, আগের গুলোর মতনই প্রসেস সেম, কোনো চেঞ্জ নেই, খালি ভ্যালু গুলোর একটু পরিবর্তন হচ্ছে, ইনটু 100। তাহলে এই যে ভ্যালুটা পেয়েছি 0.74 ইনটু 100, তাহলে আমরা পেয়ে যাচ্ছি কত না 74%। তাহলে পৃষ্ঠকেন্দ্রিক কিউবিক একক কোষে ওই প্রাথমিক কণাগুলো বা কতটা পরিমাণে কণাগুলো জায়গা দখল করে রেখেছে, 74% জায়গা দখল করে রেখেছে। তাহলে বাকি যে পোর্শনটা রয়েছে সেটা শূন্যস্থান।
তো শূন্যস্থানের পরিমাণ কত? খুব সিম্পল, যদি আমরা 100 থেকে মাইনাস করে দিই তাহলে এই পৃষ্ঠকেন্দ্রিক কিউবিক একক কোষের শূন্যস্থানের পরিমাণটাও কিন্তু আমরা পেয়ে যাব। তাহলে শূন্যস্থানের পরিমাণ হচ্ছে 100 মাইনাস 74%, তাহলে আমরা কত পাচ্ছি? না 26%। তাহলে পৃষ্ঠকেন্দ্রিক কিউবিক একক কোষের শূন্যস্থানের পরিমাণ হচ্ছে 26% বা 26%। নেক্সট আমরা একটু চলে আসবো এখানেই লাস্ট পোর্শনে, একদম চলে এসেছি। না একটু আগে এই ক্যালকুলেশনে আমরা পেয়েছিলাম কি না 4r সমান, একটু আগেই পেয়েছিলাম যে 4r যখন আমরা বার করেছিলাম এসিটাকে বার করলাম কোনখান থেকে, এখান থেকে এসি পেয়েছিলাম, এসি সমান 4r পেয়েছিলাম। আবার এবিসি এই যে সমকোণী ত্রিভুজ এখান থেকেও কিন্তু আমরা এসিটা ক্যালকুলেট করেছিলাম, সেখানেও আমরা এসিটা পেয়েছিলাম কত না √2a, মনে পড়ছে? এরকম পেয়েছিলাম একটা। তাহলে এখান থেকে আমরা আর এর ভ্যালুটা পেতে পারি কত না √2/4a পেয়েছিলাম। তাহলে এবার দেখো, তাহলে এই আটটা কি? আটটা হচ্ছে গোলকের ব্যাসার্ধ, এটা কি প্রান্তীয় দৈর্ঘ্য। তাহলে আমরা বলতেই পারি এই যে এখানে এই পৃষ্ঠকেন্দ্রিক কিউবিক যে একক কোষ, সেখানে আমরা যে গোলকটা ব্যবহার করেছি তার ব্যাসার্ধ প্রান্তীয় দৈর্ঘ্যের √2/4a গুণ। আরো কি বলতে পারি যে দুটো পরমাণু যেগুলো খুবই নিকটতম এই পৃষ্ঠকেন্দ্রিক কিউবিক একক কোষের ক্ষেত্রে, তাদের দূরত্ব কত? ডি। ডি সমান আমরা কত জানি না 2r। তাহলে 2 × √2/4a, তাহলে এখানে কেটে গেল 2 2, তাহলে আমরা বলতেই পারি কত না √2/2। তাহলে আবার কেটে যাবে, তাহলে আলটিমেটলি আমরা পাবো কত না a/√2। তাহলে আমরা বলতেই পারি যে দুটো পরমাণু বা যে দুটো প্রাথমিক কণা খুব কাছাকাছি রয়েছে, বা যে দুটো কণা খুব কাছাকাছি রয়েছে এই পৃষ্ঠকেন্দ্রিক কিউবিক একক কোষে, তাদের দূরত্ব কত না তাদের দূরত্ব হচ্ছে এই প্রাথমিক যে প্রান্তীয় দৈর্ঘ্যটা ছিল, এই প্রান্তীয় দৈর্ঘ্যের 1/√2 গুণ।